শফিক ভাইয়ের নাকি অন্য একটা মেয়ের সাথে সংসার আছে, আর সেই সংসারে একটা বাচ্চাও আছে। চিন্তা করে দেখেছেন শফিক ভাইয়ের মতো একটা মানুষ এমন করতে পারলে আপনার স্বামী আর আমার স্বামী করতে কতক্ষণ? পাশের বাসার ভাবির মুখে কথা শুনে সীমা বেশ চিন্তায় পড়ে গেল। ভাবি, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। শফিক ভাই তো খুব ভালো মানুষ ছিলেন। তাহলে আপনি হয়তো জানেন না ভাবি, আমরা তো ওদের পাশের ফ্ল্যাটে থাকি, প্রায় সময় দেখতাম ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আমার তো মনে হয় ভাইয়া বাচ্চার জন্য আর একটা সংসার পেতেছেন গোপনে। আচ্ছা যাক সেসব কথা, আমাকে একটু তাড়াতাড়ি লবণ দিন, আমি কিন্তু রান্না বসিয়ে এসেছি। সীমা ভাবনা থেকে ফিরে বাটিটা হাতে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। লবণের কৌটা থেকে বাটিতে লবণ নিয়ে সীমা চিন্তায় পড়ে গেল। শফিক ভাইয়ের মতো একটা ভালো মানুষ এভাবে তার স্ত্রীকে ঠকাতে পারলো? সত্যি কি তাহলে একটা বাচ্চার জন্য আর একটা সংসার করছেন? আমারও এখন নীরবের প্রতি আরো বেশি খেয়াল করা উচিত। ইদানিং নীরব কেমন যেন হয়ে গেছে, আমার সাথে খুব একটা বেশি কথা বলে না, এসেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গত 1 মাস ধরে কেমন যেন অচেনা লাগছে লোকটাকে। আমার বরটাও অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো? ওদিকে দরজা থেকে রুমানা ভাবি আবার বলল, কি হলো? আমি রান্না বসিয়ে এসেছি সীমা। ভাবনা থেকে ফিরে সীমা তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল। লবণের বাটি হাতে নিয়ে ভাবি বলল, সাবধান, সবসময় কিন্তু স্বামীকে নজরে রাখতে হবে। আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তাই বলছি এখন থেকে আমিও সাবধানে থাকবো, আর আপনিও থাকবেন। পারলে স্বামীর মোবাইলটাও চেক করবেন। সীমা মাথা নাড়ল। রাতে নীরব খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শরীরটা বেশ ক্লান্ত, বিছানায় গাটা এলিয়ে দিতেই তার ঘুম চলে এলো। এদিকে 1 গ্লাস গরম দুধ হাতে সীমা স্বামীর সাথে গল্প করতে এসে দেখে সে ঘুমোচ্ছে। মনে মনে ভাবলো নীরব সত্যি 1 মাস ধরে কেমন যেন বদলে গেছে। এই 1 মাসে একবারও নীরব তার চুলের প্রশংসা করেনি, একবারও বলেনি তোমার হাতে জাদু আছে, রান্নাটা মুখে লেগে আছে। আর গতকাল তো দুপুরে লাঞ্চ নিতেই চাইল না, বলল নাকি বাইরে খেয়ে নেবে। নীরব কি তাহলে সত্যি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? এসব ভাবনায় সীমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। বিছানায় বসে পড়লো ধপ করে। ঘুমন্ত নীরবের দিকে তাকিয়ে বলল, না নীরব, তুমি শুধু আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বলে সে নীরবের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও ঘুমিয়ে পড়ল। সকালবেলায় নীরবের মোবাইলটা বেজে যাচ্ছে বারবার একটা কল আসছে। নীরব সেটা দেখে রিসিভ করলো না। সীমার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা শুয়ে আছে। মনে মনে ভাবলো হয়তো কাল পরিশ্রম বেশি হয়েছে, তাই এখনো ঘুম ভাঙেনি মেয়েটার। না হলে অন্যদিন এতক্ষণে তার জন্য নাস্তা নিয়ে এসে ঘুম থেকে ডেকে দেয়। তারপর সে মোবাইলটা সাইলেন্ট করে সেখান থেকে চলে গেল ফ্রেশ হতে। নীরব ঘর থেকে বের হতেই সীমা চোখ মেলে বসে গেল। সে এতক্ষণ ঘুম ছিল না, বরং তার ঘুম ভেঙে গেছে অনেক আগেই। শুধু দেখছিল নীরব কি করে। এদিকে মোবাইল ফোনটা ক্রমাগত কারো কলে ভাইব্রেট হচ্ছে। সীমা মোবাইলটা হাতে নিয়ে দেখলো নাম্বারটা সেভ করা নেই। কলটা রিসিভ করে ফেললো সে। ওপাশ থেকে একটা মহিলার কণ্ঠ শুনতে পেল। মহিলার কথাগুলো শুনে স্তম্ভিত সীমা নিজের অজান্তেই হাতের চাপে কলটা কেটে ফেললো। তারপর চিন্তা করলো এই মেয়েটা কে হতে পারে? তার মানে সত্যি সত্যি আমার স্বামী অন্য কারো হয়ে গেছে। সীমার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়েই যাচ্ছে। নীরব অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ হলো। সে দরজা খুলে দিতেই বাড়িওয়ালা নার্গিস আন্টি প্রবেশ করলো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? নীরব হয়তো এখনো বেতন পায়নি, তাই ভাড়াটা দেওয়া হয়নি। ও আসলে বলবো, কাল পরশুর মধ্যে দিয়ে দেবে। নার্গিস আন্টি একটু গম্ভীর হয়ে বললেন, আসলে আমি তোমার কাছে ভাড়ার জন্য আসিনি বৌমা, তোমাকে একটা কথা বলা জরুরি মনে হচ্ছে, তাই বলতে আসলাম। কিন্তু কথাটা শোনার পর তুমি আসলে কেমন ভাবে নিবে সেটা ভেবেই তোমাকে বলতে একটু ইতস্ত বোধ করছি। সীমার মনের মধ্যে আবারও ধুপধুপ করতে শুরু করলো। কিচ্ছু হবে না, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, আমি নিজেকে ঠিক সামলে নিব। নার্গিস আন্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখো আমি কিছুক্ষণ আগে সুপার মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সেখানে দেখলাম তোমার স্বামী নীরব একটা মেয়ের সাথে কিছু জিনিস কেনাকাটা করছে। বিষয়টাতে আমি এত অবাক হতাম না, তবে দেখলাম তাদের মধ্যে বেশ হাসাহাসি হচ্ছে এবং ভালো সম্পর্ক। সীমা যেন তার মধ্যে নেই, কি বলবে কিছুই বুঝতে পারছে না। নার্গিস আন্টি তাকে আরো অবাক করে দিয়ে বললেন, আর একটা কথা আছে বৌমা, বাসায় এসে এই কথাটা যখন আমি আমার ছেলে বউকে বললাম, সে আমাকে বলল নীরবকে নাকি সে গত 1 সপ্তাহ আগে একটা মেয়ের সাথে রিক্সায় ঘুরতে দেখেছে, আর মেয়েটা ছিল প্রেগনেন্ট। সবকিছু মিলিয়ে আমার মনে হলো কথাগুলো তোমাকে জানানো দরকার, তাই ছুটে আসলাম। আচ্ছা বৌমা, তোমাদের সন্তান এখনো হয়নি তাই না? সন্তানের জন্য নীরব আবার যে কথাটা বলতে চেয়েও বললেন না, সীমার সেটা বুঝতে বাকি রইল না। নার্গিস আন্টি তাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। সীমার চোখের পানি টলমল করতে লাগলো। যে মানুষটাকে 3 বছর ভালোবেসে সম্পর্ক করে বিয়ে করেছে, যার সাথে 1.5 বছরের বিবাহিত জীবন অতিবাহিত করেছে, সেই মানুষটা তাকে এভাবে ঠকাতে পারলো। সীমা পাশের বাসার ভাবির দরজায় গিয়ে কলিং বেল দিলেন। দরজা খুলতেই তিনি সীমার চোখে জল দেখে বললেন, কি ব্যাপার, কি হলো? ভাবি, আপনি ঠিক বলেছেন, ছেলেরা সত্যি সন্তান না পেলে অন্য কোনো মেয়ের কাছে চলে যায়, কিন্তু আমার যে সন্তান হবে না তা তো না। ডাক্তার বলেছে আমার সামান্য একটু সমস্যা আছে, যেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তাহলে নীরব কেন এমন করলো আমার সাথে বলুন ভাবি? তাছাড়া অন্য একটা মেয়ের সাথেও নাকি সুপার মার্কেটে কেনাকাটা করতে গেছিল। রুমানা ভাবি বললেন, পুরুষ মানুষের মন কখন যে কোন মেয়ের প্রতি দুর্বল হয়ে যায় সেটা বলা মুশকিল। আপনাকে আর কি বলে সান্ত্বনা দিব ভাই? শফিক ভাইয়ের ঘটনাটা শোনার পর থেকে আমি নিজেই আমার স্বামীকে সন্দেহ করি। ভাবি, এখন তাহলে আমি কি করতে পারি আমাকে বলুন? রুমানা ভাবি চিন্তা করে বলল, আপনি তাহলে আজকেই নীরব ভাইয়ের সাথে কথা বলবেন খোলাখুলি। বাসায় আসলেই সবকিছু নিয়ে ধরবেন, নিজের অধিকার কিছুতেই ছাড়বেন না, আর আমরা তো আছি।
ভাবির কথায় সীমা যেন একটু শক্ত হলো। রাতে সীমা বিছানার পাশে পায়চারি করতে লাগলো, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। অলরেডি রাত 12টা বেজে গেছে, কিন্তু নীরব এখনো বাসায় ফিরল না। সে এবার ভাবলো তার স্বামীকে ফোন করবে, তাই সে কয়েকবার ফোন দিলেও নীরব রিসিভ করলো না। এতক্ষণ নিশ্চয়ই তার অফিস খোলা নেই, বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা 7টায় নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে এই মুহূর্তে বিছানায় এতটাই আনন্দে মেতে উঠেছে যে আমার কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না তার। আমার এখন হয়তো কোনো গুরুত্ব নেই নীরবের কাছে। আমি খাবার খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা সেটা জানার আর কি দরকার। আমি তো এখন পর, আমি মরলেও কি আর বাঁচলেও কি। কথাটা বলে সে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারল ফ্লোরে। সীমা বিছানার পাশে বসে বালিশ কোলে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। পরদিন বেলা 11টায় দরজার সামনে এসে কলিং বেল চাপ দিল নীরব। কাপড় শুকাতে দিতে যাওয়ার সময় রুমানা সেটা খেয়াল করে এগিয়ে এসে বলল, নীরব ভাই, আপনি ভাবির মনে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনাকে দেখে তো যথেষ্ট ভদ্র এবং স্মার্ট মনে করি। আপনার মতো একটা পুরুষ মানুষ যদি স্ত্রীকে ঠকায়, তাহলে আমরা মেয়েরা কাকে বিশ্বাস করব বলুন? বিয়ের পরে একটা মেয়ের জন্য স্বামী সব থেকে আপন হয়, আর সেই স্বামী যদি প্রতারক হয়, তাকে ঠকায়, তাহলে মেয়েরা কার কাছে যাবে? ক্লান্ত শরীরে রুমানা ভাবির এসব কথা নীরবের মাথায় কিছুই ঢুকলো না। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ভাবি, এসব আপনি কি বলছেন? আপনি ঠিক কি বিষয় নিয়ে কথা বলছেন? আমি আসলে সেটাই বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলবেন প্লিজ? রুমানা হালকা একটা হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই কাল রাতে আপনার ঘুম হয়নি, সেটা চেহারা দেখে বোঝা যাচ্ছে। অন্য কোনো মেয়ের সাথে হয়তো বিছানায় রঙ্গলীলা করেছেন। এদিকে নিজের স্ত্রী বাসায় খেয়েছে কিনা সেই খবরটা পর্যন্ত নেননি। কি ভেবেছেন আপনি আমরা মেয়েরা কি হাতের পুতুল? ছি নীরব ভাই, আপনার থেকে এটা আশা করিনি। রুমানা তার কথাগুলো বলে চলে গেল। এদিকে নীরব কিছুই বুঝতে পারল না রুমানা কেন এই কথাগুলো তাকে বলে গেল। সে আবারও কয়েকবার দরজায় বাড়ি দিল। এক পর্যায়ে দরজা খুলে দিল সীমা। ঘরে ঢুকতেই সীমাকে বলল, এতক্ষণ লাগলো কেন তোমার দরজা খুলতে? কোথায় গেছিলে? ওয়াশরুমে নাকি? সীমা কিছুই বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। নীরব বলল, আচ্ছা, আমার জন্য একটু গরম পানি করে দেবে? আমার গোসল করতে হবে। কি এমন পাপ করে এসেছো যে সেটা ধোয়ার জন্য এক্ষুনি গোসল করতে হবে? মানে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? সীমা কাঁদতে কাঁদতে বলল, তোমার সাথে আর কিভাবে কথা বলবো? যে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে সুপার মার্কেটে ঘুরতে যায়, এমনকি আরেক মেয়েকে গর্ভবতী করে, তার সাথে সংসার পাতে, তাকে নিয়ে রিকশায় করে ঘুরে, এমনকি রাতে বাসায় পর্যন্ত ফেরে না, তাকে আমি আর কি বলতে পারি বলো? আমি এখন পুরনো হয়ে গেছি, তাই না? আমাকে আর তোমার ভালো লাগে না, এটাই তো? আমার কি সন্তান হবে না? ডাক্তার বলেছে ওষুধ খেয়ে চিকিৎসা করলেই আমার সন্তান হবে। সেই ধৈর্যটাও কি তুমি ধরতে পারলে না? নীরব এবার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, কারণ তুমি অনেক বেশি কথা বলে ফেলেছ। আমার সাথে যাকে সুপার মার্কেটে দেখা গেছে সে আমার অফিসের বসের স্ত্রী। তোমাকে যে এই কথাটা বলেছে সে তোমাকে এটা বলেনি যে আমার বস সেখানে উপস্থিত ছিলেন? আর তুমি এটা ভালো করেই জানো দীর্ঘদিন চাকরির সুবাদে ওনার এবং ওনার স্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। ফলে ওনারা কোথাও ঘুরতে গেলে কিংবা খেতে গেলে প্রায় সময় আমাকে নিয়ে যায় জোর করে। এমনকি সুমি আপা আমাকে নিজের ছোট ভাইয়ের মতো গাইড করেন। আমি আরো অবাক হচ্ছি, তুমি হয়তো ভুলেই গেছো আমার বোন রিঙ্কি প্রেগনেন্ট, এবং তারই এক সপ্তাহে বাচ্চা হওয়ার ডেট ছিল। গতকাল তাকে নিয়ে আমি রিক্সা করে হসপিটালে গেছি। আমার বোনের স্বামী যেখানে বিদেশে থাকে সেখানে আমার বোনকে এই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। সীমা এবার কেমন যেন কনফিউজড হয়ে গেল। তারপর আমতা করে বলল, ও, আমি তো ভুলেই গেছিলাম রিঙ্কির ডেলিভারির ডেট ছিল। নীরব রাগ করে সেখান থেকে বাসার ভেতরে চলে গেল। সীমা আবারও ছুটে এসে বলল, তাহলে কালকে রাতে আমার কল রিসিভ করলে না কেন? তুমি কোথায় ছিলে? আমাকে একটা ফোন পর্যন্ত দাওনি। নীরব রেগে বলল, কাল রাতে আমি রিঙ্কির সাথে হসপিটালে ছিলাম। ওখানে ওর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউ দেখার মতো নেই, তাই আমাকে থাকতে হলো। আর তুমি যখন কল করছিলে বারবার, তখন আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম। ওর জরুরি ভিত্তিতে প্রয়োজন হচ্ছিল, তাই হয়তো তুমি কয়েকবার আমার নাম্বার ব্যস্ত পেয়েছো। এরপর আমি যখন কল করলাম, তারপর থেকে এখন পর্যন্ত তোমার মোবাইলটা বন্ধ। আমি আর কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারি বলো? সীমা মাথায় হাত দিয়ে বোকার মতো বলল, ইস, আমি তো মোবাইলটা আছাড় দিয়েছি রেগে। তুমি প্লিজ রাগ করবে না। আমি সুমনা ভাবি এবং নার্গিস আন্টির কথা শুনে তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমাকে লোকে বলেছে চিলে কান নিয়ে গেছে, আর তুমি কানে হাত না দিয়েই চিলের পেছনে ছুটলে। নিজের স্বামীর থেকে ওরা বেশি আপন হয়ে গেল, তাই না? সে স্বামীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো এবং স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো কান ধরে। সম্মানিত ভিউয়ার্স, চিলে কান নিয়ে গেছে এই প্রবাদটি অনেক পুরানো, আর এই গল্পের সাথে প্রবাদটি একেবারে মিলে যায়। তাই আমাদের উচিত গল্পটি থেকে শিক্ষা নেওয়া। কারো কথায় হুটহাট করে নিজের আপনজনকে সন্দেহ করবেন না, এতে সংসারে অশান্তি হয়।